আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দ্রবণ রিলেটেড আরো কিছু ম্যাথ সলভ করব। তো এই ক্ষেত্রে আমরা অন্য আরেকটা সূত্র দিয়ে করব। তো সূত্রটা আসলে আসলো কিভাবে সেটা যদি আমরা একটু দেখি। দেখেন, আমরা এর আগে এরকম একটা সংজ্ঞা পড়ে আসছিলাম যে মোলারিটি কাকে বলে। যে এক লিটার দ্রবণে এক লিটার দ্রবণে যত মোল যত মোল দ্রব যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। ওই দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি বলে। ওই দ্রবণের মোলারিটি বলে বা ঘনমাত্রা বলে, যেটা বলি আমরা। তো তাহলে এখন ধরেন আমি যদি এইভাবে লিখি যে ধরে নিলাম এই ভি লিটার আয়তনে ভি লিটার আয়তনে আমার এন মোল দ্রব দ্রবীভূত আছে। এন মোল দ্রব দ্রবীভূত আছে। তাহলে সুতরাং 1 লিটার আয়তনে কত হবে? আমরা ঐকিক নিয়মে তো জানি যে এটা একে আসলে এই মানটা এখানে এসে ভাগ হবে, যে এন ভাগ ভি, এত মোল দ্রব দ্রবীভূত আছে। তো তাহলে আমরা সংজ্ঞায় করলাম 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে সেটা হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। দেখেন, এইখান থেকে আমরা অঙ্ক করে বের করে ফেলছি যে 1 লিটার আয়তনে আপনার কত মোল দ্রব দ্রবীভূত আছে। যে 1 লিটার আয়তনে কত মোল দ্রব দ্রবীভূত আছে, বা 1 লিটার দ্রবণে, আমি এখানে আয়তনে লিখছি, আয়তনে বা আপনি দ্রবণেও লিখতে পারেন যে ভি লিটার দ্রবণে, হ্যাঁ, বা 1 লিটার দ্রবণে, তাইলে এত মোল দ্রব আছে। ক্লিয়ার? 1 লিটার দ্রবণে যত মোল থাকে সেটাই হচ্ছে মোলারিটি। তাহলে সুতরাং আমি বলতে পারি মোলারিটি হচ্ছে মোলারিটির মানটা আমরা পাইলাম কত? n ভাগ v, এবং এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে s দ্বারা। তাহলে s ইকুয়াল n ভাগ v। বুঝতে পারছি তো ব্যাপারটা, যে 1 লিটার দ্রবণে যত মোল থাকে সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। তাহলে আমরা এখানে মান বের করে নিছি যে 1 লিটার দ্রবণে কত মোল থাকে, n ভাগ v মোল থাকে। তাহলে এটাই হচ্ছে আমার মোলারিটি। মোলারিটিকে s দ্বারা প্রকাশ করে, s ইকুয়াল n ভাগ v। এখন আসেন, যদি আমরা এখান থেকে একটা সূত্র প্রতিপাদন করার চেষ্টা করি, যে ধরেন কোনো একটা আমি দ্রবণ নিলাম বা একটা পাত্র নিলাম, এটার মধ্যে আমি ধরলাম যে এই পাত্রটার আয়তন হচ্ছে V1। এই V1 এর মধ্যে আমি এই n মোল পরিমাণে দ্রব নিলাম। এই V1 পাত্রে আমি n মোল এই পরিমাণে দ্রব নিলাম। সো তাহলে V1 আয়তনে n মোল দ্রব নিছি, তাহলে এটার মোলারিটি বা ঘনমাত্রা যেটা বলেন সেটা হবে হচ্ছে S1। সো তাহলে এই সূত্রের সাথে যদি তুলনা করে লিখি, যে তাহলে S1 সমান সমান হবে হচ্ছে n ভাগ V1। তো এইখান থেকে আমি যদি r গুণ করি, এই 1 এর সাথে n গুণ হইলে n, আর এটার সাথে এটা গুণ হইলে হবে S1 V1। এই একটা সমীকরণ ধরলাম। একইভাবে ধরেন অন্য আরেকটা পাত্র নিলাম, এইটার আয়তন আমি ধরলাম, এইখানে আমি যে দ্রবণটা নিছি সেটার আয়তন ধরলাম হচ্ছে V2। এইটার মধ্যে আমি একই পরিমাণেই দ্রব দিলাম, n পরিমাণে। তো আয়তন যেহেতু চেঞ্জ করছি, তাহলে অবশ্যই ঘনমাত্রাটা অবশ্যই চেঞ্জ হবে। এটার ঘনমাত্রা হবে হচ্ছে S2। ক্লিয়ার? যে এটার আয়তন ছিল V1, সেখানে n মোল নিছি, তাহলে এখানে যে ঘনমাত্রা, আবার এইটার আয়তন দেখেন একটু চেঞ্জ করছি। তো আয়তন চেঞ্জ করলে অবশ্যই ঘনমাত্রাও তো চেঞ্জ হবে। ধরেন কোন একটা দ্রবণে আপনি পানির পরিমাণ বাড়ায়া দিয়ে আপনি আয়তন চেঞ্জ করলেন, বা দ্রবের পরিমাণ বাড়ায়া দিয়ে আপনি আয়তন চেঞ্জ করলেন, তাহলে তো অবশ্যই আমার ঘনমাত্রাও চেঞ্জ হবে। তো তাহলে ঘনমাত্রা ধরলাম S2। তাহলে এইটাকেও যদি এই সূত্রের সাথে তুলনা করে আমরা লিখি, তাহলে হবে হচ্ছে S2 ইকুয়াল n ভাগ V2। এখানে যদি আমি r গুণ করি, তাহলে এই যে S1 এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 এর সাথে n গুণ হইলে n, আর এটার সাথে এটা গুণ হইলে আপনার হয় হচ্ছে এই যে S2 V2। সো এখন এটাকে আমি ধরলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার আমরা যদি 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ খেয়াল করি, তো 1 ও 2 হতে দেখেন
এক নম্বর সমীকরণে S1V1 মানে n, দুই নম্বর সমীকরণে S2V2 মানে হচ্ছে n। তার মানে আমরা এই দুইটা সমান লিখতে পারি যে S1V1 ইকুয়াল S2V2। এই সূত্রটা দিয়েও হচ্ছে আমরা দ্রবণ রিলেটেড ম্যাথ গুলো করতে পারি। সো আমরা এখানে দুইটা অঙ্ক উঠায় রাখছি, তো এই দুইটা অঙ্ক হচ্ছে আমরা এই সূত্র দিয়ে সমাধান করব। সো এটা মুছে ফেলি। তো আসেন এবার আমরা প্রশ্নের দিকে যদি যাই, আমাকে বলছে একটি বিকারে 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবীভূত আছে। বিকারে অতিরিক্ত 100 ml পানি যোগ করলে সোডিয়াম কার্বনেট লবণের ঘনমাত্রা কত হবে? তাহলে আপনি একটা বিকার নিলেন, তো সেই বিকারের মধ্যে হচ্ছে 100 ml, তাহলে এই বিকার এই যে আয়তন, যে প্রাথমিক যে আয়তন V1, এটা হচ্ছে 100 ml। এর মধ্যে 0.1 মোলার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট নেওয়া হয়েছে, যে সোডিয়াম কার্বনেট নেওয়া হয়েছে। তো বিকারে অতিরিক্ত 100 ml পানি যোগ করলে সোডিয়াম কার্বনেট লবণের ঘনমাত্রা কত? তাহলে দেখেন এই যে প্রাথমিক অবস্থায় এটার ঘনমাত্রা কিন্তু দিয়ে দেওয়া আছে 0.1 মোলার, এটাকে S1 দ্বারা প্রকাশ করলাম। এরপরে হচ্ছে এইখানে আরো 100 ml পানি যোগ করা হয়েছে। তাহলে আগে দেখেন 100 ml ছিল আয়তন, এখন আরো 100 ml পানি যোগ করছে, তাহলে মোট আয়তন অর্থাৎ সর্বশেষ আয়তন V2 এটা হবে হচ্ছে আমার 200 ml। আগের 100 ml এর সাথে আরো 100 ml পানি যোগ করছে, তাহলে সর্বশেষ আয়তন হবে 200 ml। তো তখন আপনার পানি যেহেতু যোগ করছি আরো, তাহলে এইখানে বোঝাই যায় যে দ্রবের ঘনমাত্রাটা আরো কমে আসবে। তো এই শেষ ঘনমাত্রাটা কত, এই যে লবণের ঘনমাত্রাটা কত, অর্থাৎ এইখানে এই যে S2 এটার মান কত। বাস আমরা তাহলে আমি সরাসরি লিখে ফেলি। তাহলে আমরা জানি এই S1V1, যেহেতু আপনি V2 S2 বের করবেন, তাহলে সূত্রটা উল্টা করে নিই যে S2V2 ইকুয়াল S1V1। এখান থেকে S2 টা রাখলাম, V2 গুণ আছে, এখানে গিয়ে ভাগ হবে S1V1 ভাগ V2। সো মান বসায় দিয়ে এবার S1 অর্থাৎ প্রাথমিক ঘনমাত্রাটা দিয়ে দেওয়া আছে 0.1, V1 প্রাথমিক আয়তনটা ছিল হচ্ছে 100, এন্ড দেন আপনার এই V2 এটার আপনার আয়তন দিয়ে দেওয়া আছে হচ্ছে 200, এত দিয়ে দেওয়া আছে। সো আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসে যদি আমরা দেখি, 0.1 ইন্টু 100, এরপর এটার মধ্যে আমরা ডিভাইড করব হচ্ছে ভাগ 200। সো তাহলে আপনার আসে হচ্ছে 0.05, 0.05 এত মোলার। এই হচ্ছে আমার এটার ঘনমাত্রা। আমরা পরবর্তী ম্যাথটা যদি দেখি, তো 250 ml কস্টিক সোডার সেমিমোলার দ্রবণ হতে কি পরিমাণ সেন্টিমোলার দ্রবণ পাওয়া যায়? তাহলে এখানে দেখেন আমার 250 ml কস্টিক সোডার সেমিমোলার দ্রবণ, সেখান থেকে কি পরিমাণ সেন্টিমোলার দ্রবণ পাওয়া যায়। তাহলে এইখানে দেখেন প্রাথমিক অবস্থায় আমার আয়তন দিয়ে দেওয়া আছে, প্রাথমিক আয়তন এটা আমি ধরলাম V1, এটা আপনার দিয়ে দেওয়া আছে হচ্ছে 250 ml। এরপরে বললো এত ml কস্টিক সোডার সেমিমোলার দ্রবণ। তো সেমিমোলার বলতে আমরা বুঝি ওই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোল। তো ওই দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের এই যে প্রাথমিক ঘনমাত্রা S1 এটা হচ্ছে 0.5 এত মোলার। এরপরে বলছে এটার হতে কি পরিমাণ মানে কত আয়তনের সেন্টিমোলার দ্রবণ পাওয়া যায়। তাহলে দ্রবণের শেষ ঘনমাত্রাটা আপনাকে দিয়ে দেওয়া আছে, শেষ ঘনমাত্রা
দিয়ে দেওয়া আছে বলতে কিভাবে বুঝলাম? দেখেন এই যে এখানে বলছে সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার মানে হচ্ছে 1 লিটার দ্রবণে দ্রব আছে হচ্ছে 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ মানে 0.01, অর্থাৎ এই ঘনমাত্রা সেন্টিমোলার মানে হচ্ছে আপনার 0.01 মোলার, এটা হচ্ছে এর ঘনমাত্রা। তো আমাকে বলছে কি পরিমাণ মানে কত আয়তনের, অর্থাৎ দ্রবণের শেষ আয়তন এই V2 এইটা কত হবে আমার কাছে চাইছে। সো তাহলে সহজ কথা, আমরা জানি S2V2 ইকুয়াল S1V1, এখান থেকে আপনাকে V2 চাইছে, তো আমি V2 রাখলাম, তাহলে S1V1 ডিভাইডেড S2। সো S1 এর মানটা আমার দিয়ে দেওয়া আছে 0.5, V1 এর মান দিয়ে দেওয়া আছে হচ্ছে আপনার 250, আর S2 এটার মান আছে 0.01। সো তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আপনার আসবে হচ্ছে 0.5 ইন্টু 250, এটাকে ডিভাইড করব হচ্ছে আমরা 0.01। সো তাহলে আপনার আসতেছে 12,500, এই যে 12,500 এত ml। সো এই হচ্ছে বিষয় আর কি। তো তাহলে আমাদের দ্রবণ রিলেটেড আমরা যে ম্যাথ গুলো করলাম, মোটামুটি এই ম্যাথ গুলো যদি আমরা ভালোভাবে ফলো করি, ভালোভাবে বুঝে থাকি, তাহলে ইনশাল্লাহ আর এই ম্যাথ গুলোতে কোনো সমস্যা থাকবে না।